ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী চলতি শিক্ষাবর্ষের কোথায় নেই ভুল, আর এই ভুল দিয়েই শেষ হতে চলেছে চলতি শিক্ষাবর্ষ। 500-রও বেশি ভুল রয়েছে এ বছরের এনসিটিবি অনুমোদিত বইয়ে। এরই মধ্যে সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক অভিভাবক। চলতি সপ্তাহে যার শুনানি হওয়ার কথা রয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশের শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারিতে, শেষ হয় ডিসেম্বরে। করোনা এবছর ক্লাস সেভাবে না হলেও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছিল সরকার। তবে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর বইয়ে যে 5% ভুল রয়েছে তা নিয়ে শেষ হচ্ছে চলতি শিক্ষাবর্ষ। একাদশ শ্রেণী পৌরনীতি বইয়ে দুর্নীতি দমন কমিশনকে লেখা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান, অথচ দুদক একটি আইন দ্বারা গঠিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 174 পৃষ্ঠায় 9 নম্বর লাইনে আছে দলীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু হবে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 187 পৃষ্ঠায় শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে, অথচ স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বলা হয়েছে। একই বইয়ের সংবিধানের 11 অনুচ্ছেদের লাইনটিও ভুলভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণীর বইয়ে 29 পৃষ্ঠায় বঙ্গভবনকে লেখা হয়েছে প্রেসিডেন্ট ভবন। সেই সাথে প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর উল্লেখ করা হয়েছে, অথচ সংবিধানে কোথাও আলাদাভাবে প্রধানমন্ত্রীর কার্যকালের কথা উল্লেখ নেই। এমন অসংখ্য ভুল সংশোধন করতে অনেক অভিভাবক এনসিটিভিকে চিঠি দিলেও কর্ণপাত করেনি তারা। শেষ পর্যন্ত হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এক অভিভাবক। ভুল আমরা ইন্ডিকেট করেছি। এখানে হাইকোর্টে আসার আগে আমরা পাঠ্যক্রম বোর্ডে এবং তাদেরকে নোটিশের মাধ্যমে আমরা জানিয়েছিলাম এই ভুলগুলো সংশোধনের ব্যাপারে। তো পরবর্তীতে আমরা প্রক্রিয়াটা আমি অনেকদিন যাবতই করছি। ভুলগুলো আমাদের বঙ্গবন্ধু নিয়ে ভুল আছে, জাতীয় সংবিধান নিয়ে, বাংলাদেশের সংবিধান নিয়ে ভুল আছে। রিটকারী আইনজীবী বলছেন তারা চান দ্রুত এই রিটের শুনানি হোক, কারণ নতুন শিক্ষাবর্ষে এসব ভুল সংশোধন না হলে আবারও শিক্ষার্থীদের হাতে ভুল বই যাবে। অসংখ্য ভুল, সেই ভুলগুলো এমনও আছে যে ইতিহাস বিকৃতিরও শামিল, আবার অনেকটা ইতিহাসকে খুব দায়সারাভাবে উপস্থাপন। অর্থাৎ নতুন প্রজন্মকে জানাতে হলে যে সুনির্দিষ্ট তথ্যগুলো দিতে হবে সেরকম না, এগুলো এমনভাবে লেখা হয়েছে যে মনে হবে যে কোনো রকমে কাজ চালিয়ে যাওয়া। চলতি সপ্তাহে হাইকোর্টে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ইভালের সিইও এবং চেয়ারম্যান গ্রেফতারের পর পাওনাদারদের উৎকণ্ঠার মধ্যে এবার বন্ধ হলো প্রতিষ্ঠানটির কার্যালয়। ই কমার্স প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয় বাসা থেকে কাজ করবেন কর্মকর্তা কর্মচারীরা। গ্রাহকদের আশ্বাস দেয়া স্বাভাবিক সময়ের মতোই চলবে তাদের কার্যক্রম। এই জন্য সহযোগিতা চাওয়া হয়। প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার গুলশান থানায় ইভালে কর্ণধার রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। ওই দিন বিকেলে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। আমার দাবি হইল তাকে সময় দেওয়া উচিত। তার তো পাসপোর্ট আটকা, সে বাইরে পালাই যাইতেছে না। আর একটা জিনিস দেখেন, ই কমার্স 1100 কোটি টাকা লেবাগ যায়, তার নিয়ে কিন্তু কোনো কথা নাই। এখন আমার যে চাওয়া হচ্ছে যে আমি যে মূল টাকাটা প্রিন্সিপালটা ইনভেস্ট করছিলাম ওইটা পেলে আমি সন্তুষ্ট। যাতে আমাদের গরিবের টাকাগুলো যাতে আমাদেরকে একটু যেমন আমাদের টাকাগুলো একটু ব্যবস্থা করে দেন। তো সম্পূর্ণ সবকিছু দেওয়া এখানে, আমাদের এগুলো যদি না পাই তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। আমাদের এখান থেকে কিছু লোক আত্মহত্যার পথ বাইছে নিতে হবে, কারণ ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, খাবার লবার, ঠিক আছে, এগুলো ছাড়া আমাদের আর কিছু গতি থাকবে না। প্রতারণার মামলায় এজাহারে যা আছে সেটি নিয়েই ইভালের মালিক রাসেল এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব তথ্য আদালতে জমা দেওয়া হবে। সাংবাদিকদের এই কথা জানান পুলিশের গুলশান জোনের উপকমিশনার। যিনি আরিফ বাকের যে অভিযোগ দিয়েছেন সেই অভিযোগের সপক্ষে যে ডকুমেন্টসগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলছি এবং তাকে জিজ্ঞাসাবাদগুলো এগুলো ডকুমেন্টেড বিষয়, এগুলো নিয়ে আমরা কাজ করে আমরা মামলার যে তদন্ত কার্যক্রম সেটি চলবে এবং তদন্ত শেষ হলে আমরা এটা আদালতে তদন্ত রিপোর্ট যাবে। একজনের বিনিয়োগের টাকা দিয়ে অন্যজনকে পরিশোধ, অর্থনীতিতে যাকে বলা হয় পঞ্জি স্কিম। এমন পদ্ধতিতেই প্রায় 3 বছর দাপটের সাথে ব্যবসা করেছে ইভালি। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রেফতার হওয়ার সংশয়ে আছেন গ্রাহকরা।
অর্থনীতিবিদরা বলছেন বিদ্যমান আইনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত পুরোই অনিশ্চিত। জান্নাতুল নাইমের রিপোর্ট। পেশায় প্রকৌশলী জাহিদ জামান ইভ্যালির অর্ধকোটির মতো গ্রাহকের একজন। অনলাইন প্ল্যাটফর্মটির কাছে তার পাওনা 10 লাখ টাকার বেশি। সময় মতো কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় কিছু ক্ষেত্রে মিলেছে চেকও। তবে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রেফতার হওয়ায় টাকা আর আদৌ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কিছু প্রোডাক্টের চেকও আমি পাইছি। এখন চেক তো পাইছি অক্টোবরের তারিখে, তো এখন যেহেতু রাসেল সাহেব গ্রেফতার হয়ে গেছেন, তো আমার এই টাকা কে দিবে বা এই দায়ভার কে নিবে? 2018 সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ইভ্যালি। 45 কার্যদিবসের মধ্যে অভাবনীয় কম দামে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাত্র 2 বছরে সবার চোখের সামনেই হয়ে ওঠে দেশের অন্যতম ই কমার্স জায়ান্ট। নিজেদের সদর্প পদচারণা জানান দিতেই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল সহ প্রতিষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে গণমাধ্যম সহ বহু কিছুর। একসময় গ্রাহক স্বার্থ রক্ষায় সরকারের আইনি দুর্বলতার সুযোগ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজেদের দেওয়া হিসেবে প্রতিষ্ঠানটির দায় ছাড়ায় 400 কোটি টাকা। প্রশ্ন এখন এই দায় মেটাবে কে? যে এই প্রতিষ্ঠান কি হবে? এটাকে কেউ অন্য কেউ নিয়ে নেবে? এটাকে বিলুপ্ত করা হবে? সেই ধরনের একটা সমাধান হলেও বর্তমানে যাদের টাকা আটকে গেছে তারা তাদের টাকাটা ফেরত পাবেন কিনা বা কতটা ফেরত পাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এটা কিন্তু বলা খুব কঠিন, এটা অনিশ্চিত। বহু চড়াই উতরাই পেরিয়ে আজ পৃথিবীর শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন। 1995-তে অনলাইনে বই বিক্রি দিয়ে শুরু করা প্রতিষ্ঠানটি প্রথম লাভের মুখ দেখে তার প্রায় 6 বছর পর। 2001-এ $100 কোটি বেশি পণ্য বিক্রি করে অ্যামাজন শেয়ার প্রতি লাভ করে মাত্র 1 সেন্ট। তবে শুরু থেকেই গ্রাহক স্বার্থ রক্ষায় সচেতন ছিল প্রতিষ্ঠানটি। আরেক টেক জায়ান্ট আলিবাবা প্রথম লাভের মুখ দেখে 3 বছর পর। এই প্রতিষ্ঠানটিও প্রতিশ্রুত সময় সঠিক পণ্য ক্রেতা না পেলে সাথে সাথেই ফেরত দেয় গ্রাহকের পুরো অর্থই। তবে দেশের টেক জায়ান্ট হওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশের ইভ্যালি এক্ষেত্রে হেঁটেছে উল্টো পথে। প্রতিশ্রুত সময় তো নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিগুণ 3 গুণ সময় পেরিয়েও পণ্য পায়নি গ্রাহক। যাত্রা শুরুতেই অ্যামাজন কিংবা আলিবাবার মতো ছিল না বড় অঙ্কের নিজস্ব বিনিয়োগ। টাকা নিয়ে আবার টাকা ফেরত দিয়ে মানে বেশি নেবেন কম ফেরত দেবেন, এইভাবে আপনি চলার একটা পথ তৈরি করলেন যেটা কখনোই দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল না। এবং সেই টাকাগুলো ব্যবহার করলেন এই ধরনের অ্যাগ্রেসিভ মার্কেটিং এর ক্ষেত্রে, যেখানে তো ব্যবসা দেউলিয়ার জন্য এর চেয়ে ভালো প্রেসক্রিপশন তো আর কিছুই হতে পারে না। এবছরের জুনে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় ইভ্যালির চলতি সম্পদ রয়েছে মাত্র 65 কোটি টাকার বেশি। জান্নাতুল নাইম, চ্যানেল 24, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে পাওনা 200 কোটি টাকা ফেরত চান সেলাররা। এজন্য 5 দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ধামাকা শপিং.com সেলার অ্যাসোসিয়েশন জানায়, ধামাকার প্রতারণার শিকার হয়েছেন 650 জন সেলার সহ প্রায় 3 লাখ গ্রাহক। উদ্যোক্তা হওয়ার স্বপ্নে ব্যাংক ও বিভিন্ন মাধ্যম থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করেছিলেন অনেকে। তাই আগামী 5 দিনের মধ্যে টাকা ফেরত না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ব্যাংক হিসাব খুলে দেওয়া সহ ধামাকা শপিং.com সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরে বিগত জুলাই থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত একাধিকবার আমরা মানবিক আবেদন করেছি, কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কোনো ধরনের সমাধান আমরা পাইনি। এমডি সাহেব বারবার বলতেছিল যে আমাদের অ্যাকাউন্টটা যদি আনফ্রিজ করা হয় তাহলে আমরা আপনাদের টাকাও দিতে পারবো, প্লাস আমরা ডেলিভারি স্টার্ট করতে পারবো। গভর্নমেন্ট যদি এটাকে একটু কনসিডার করে তাহলে হয়তোবা তার ইন্টেনশনটা বোঝা যাবে যে উনি কি আসলেই কি অ্যাকাউন্টের কারণে আমাদের টাকাগুলো দিতে পারতেছে না, নাকি ওনার অন্য কোনো ইন্টেনশন আছে। স্টেট অফ দি আর্ট ডিজাইন, আপনার স্বপ্নের ফ্রিজ ওয়ালটন। আইনের অপপ্রয়োগ ও বিচারহীনতায় বাড়ছে অনিয়ম। ই কমার্স খাত নিয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। বলেন, ভুইফোর প্রতিষ্ঠানের কবলে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার ও নীতি নির্ধারকদেরই নিতে হবে। ই কমার্স খাত নিয়ন্ত্রণ ও কাঠামোতে পরিবর্তনে কমিশন গঠনের পরামর্শ দেন বক্তারা। আলোচনা সমালোচনার শীর্ষে দেশের ই কমার্স খাত, যেখানে বারবার উঠে আসছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নৈরাজ্যের চিত্র। এর সমাধান খুঁজতে ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকারের পদক্ষেপ
শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে জনসাধারণের ক্ষতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারকের দায়িত্বে থাকা এফবিসিসিআইর সাবেক সভাপতি একে আজাদ। বলেন, শুধু গ্রেপ্তারই সমাধান নয়, আইনের শাসন ও তার যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইনের যদি যথাযথ প্রয়োগ না থাকে তাহলে কিন্তু এই ইভেলি আজকে আসছে, রফিকুল হক আসছে, আমরা শিক্ষা নেইনি, ইওয়ারেজ আসছে, আরও 10টা এরকম নতুন নাম আসবে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কে হবে? ব্যবসা করার সুযোগ দিয়েছে সরকার, আমার নাগরিক অধিকার সমস্ত কিছু সুরক্ষার দায়িত্ব সরকারের। ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে পৃথক কমিশন গঠনের সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। ই কমার্স খাতে বিদ্যমান নৈরাজ্য অনুসন্ধান আইনি কাঠামো তৈরি করে একটা কমিশন গঠন করতে, ইতিমধ্যে যা ঘটে গিয়েছে, একটা কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যম দিয়ে আমরা সেগুলি বিবেচনা করব, আমাদেরকে ভবিষ্যতে কি কর্মপন্থা করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের নেওয়া পদক্ষেপ কতটুকু ফলপ্রসূ তা নিয়ে বিতর্কে মজেন তারা। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। ভারতের সমুদ্ররেখা নিয়ে আপত্তি জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে গেল 13 সেপ্টেম্বর এই চিঠি দেওয়া হয়, যাতে বলা হয়েছে 2014 সালে আন্তর্জাতিক সালিসি আদালতের রায় অনুযায়ী ভূখণ্ড থেকে সমুদ্রের ঢালের 200 মাইল বাংলাদেশের, কিন্তু ভারত সমুদ্র সীমার 89 নম্বর বেসলাইনে যেভাবে রেখা টেনেছে তা বাংলাদেশের জলসীমার 2.3 মাইল ভেতরে পড়ে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের এই সমুদ্ররেখা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। মহিষোপানের মালিকানা নিয়ে বাংলাদেশ ভারতের এই আপত্তি 7 বছর পুরনো। দ্বিপক্ষীয়ভাবে এই সমস্যার সমাধান হয়নি। নির্বাচন কমিশন গঠন নিয়ে নতুন ষড়যন্ত্র করছে বিএনপি। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় এই মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির সাম্প্রতিক সভা সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প। সভায় জনগণকে সাথে নিয়ে আন্দোলনের নামে যে কোনো সহিংসতা রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। জানান, যথাসময়ে নির্বাচন ও আওয়ামী লীগের কাউন্সিল হবে। বলেন, করোনা সংক্রমণ কমে আসায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করে গড়ে তোলা হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। নির্বাচন কমিশন যথাসময়ে যেভাবে হয়, আমাদের দেশে আইনগত প্রক্রিয়ায় করার যে বিধান রয়েছে সেভাবে আমাদের সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব গণমাধ্যম কর্মীদের প্রতি হুমকি ও ভয়ভীতিমূলক। দলীয় জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে সাংবাদিকদের 4টি সংগঠন। অবিলম্বে এই চিঠির ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সম্প্রতি সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। গণমাধ্যমে এমন খবর প্রচারের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো জাতীয় প্রেস ক্লাব, BFUJ, DUJ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনগুলোর নেতারা বলছেন, কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব গণমাধ্যম কর্মীদের প্রতি ভয়ভীতিমূলক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রের আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড, তসরুপ বা অনাচারের যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, সেই অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে এবং সেই ক্ষেত্রে যদি কোনো আপত্তিজনক কিছু পাওয়া যায় তখন ব্যক্তির কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। আমাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতাকে প্রশ্নবদ্ধ করার একটা অপচেষ্টা হয়েছে। এইগুলো যেন আর না হয়। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের নেপথ্যের কারণ বের করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কেন কি কারণে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রতিকার দাবি করছি। একই বিষয়ে রোববার বেলা 12টায় প্রতিবাদ সমাবেশ করবে সাংবাদিকদের 4 সংগঠন। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।
আগামীকালের মধ্যে 15 দফা দাবি মেনে নেওয়া না হলে মঙ্গলবার ভোর 6টা থেকে টানা 72 ঘণ্টা সারা দেশে পণ্য পরিবহনে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মালিক শ্রমিকরা। দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে সমাবেশে এই ঘোষণা দেয় কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। তাদের প্রধান দাবি হলো বর্ধিত আয়কর বাতিল, ভারী মোটরযান চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স এবং সড়কে পুলিশি হয়রানি বন্ধ করা। এদিকে পণ্য পরিবহনে চুরি ছিনতাই রোধে 10 দফা দাবিতে আগামী 27 ও 28 সেপ্টেম্বর 48 ঘণ্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছে ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এই দাবিগুলো আগামী যদি 26 তারিখের মধ্যে পূরণ না হয় তাহলে 27 এবং 28 তারিখে সারা বাংলাদেশ ব্যাপী আমরা আমাদের গাড়ি চালানো থেকে বিরত থাকব। আমরা পাকিস্তানের ব্রিটিশ পুলিশের অধীনে নেই, কিন্তু আমাদের সাথে যে ব্যবহার করা হচ্ছে রাস্তাঘাটে প্রশাসনের বিআরটিতে, সেটা নজিরবিহীন। আমরা এটা মানতে রাজি নয়। আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেবেন, না হলে আগামী 21 সেপ্টেম্বর ভোর 6টা হইতে 72 ঘন্টা আমাদের লাগাতার কর্মবিরতি চলাচল, কোনো উপায় থাকবে না। নতুন কৃষি আইনের বিরোধিতায় দিল্লিতে বিক্ষোভের সময় শিরোমণি অকালি দলের এমপি হরসিমরত কৌরকে আটক করেছে পুলিশ। বছরখানেক আগে নতুন এই আইনের বিরোধিতা করে মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন হরসিমরত। গতকাল এই নেত্রীর সাথে আটক হন তার স্বামী বাদল সহ অকালি দলের 12 জন। দিল্লি পুলিশ জানায় 144 ধারা ভঙ্গ করায় তাদের আটক করা হয়েছে। এদিকে মোদির জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে 20 দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি, যার নাম দেওয়া হয়েছে সেবা। মোদির জন্মদিনে একদিনে 2.5 কোটি টিকা দিয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত। গতকাল রাতে টুইট বার্তায় এ তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আগের রেকর্ডটি ছিল চীনের দখলে। গত জুনে 2.47 কোটি মানুষকে একদিনে টিকা দিয়েছিল তারা। এতে ভারতের স্বাস্থ্যকর্মী ও টিকাদানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মোদি। ইংল্যান্ডের জাতীয় পরিসংখ্যান অফিস ONS বলছে স্কুলগামী 7 থেকে 11 বছর বয়সী শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। যুক্তরাষ্ট্রে 65 এর বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজের সুপারিশ করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। খেলার খবর জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে নামছে আর্সেনাল, ম্যান সিটি ও লিভারপুল। রাত 8টায় ক্রিস্টাল প্যালেসকে অলরেডস আর সাউথহ্যাম্পটনকে আতিথ্য দেবে সিটিজেনরা। একই সময় আর্সেনালের প্রতিপক্ষ বার্নলি, এছাড়া রাত 10:30টায় অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে এভারটন। নামছে ইউরোপের বাকি 3 শীর্ষ লিগের 3 চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ। 3 দলই খেলবে নিজেদের মাঠে। জার্মানিতে বাভারিয়ানদের প্রতিপক্ষ প্রমোটেড বোখুম, ইতালিতে বোলোনিয়ার অপেক্ষায় নিরাজুরি, আর স্পেনে লা রোহি বাঙ্কোদের কঠিন পরীক্ষা নেওয়ার অপেক্ষায় বিলবাও। এই ছিল চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দর্শক, আরও একবার মনে করিয়ে দিতে চাই, করোনার দুঃসময় স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন। সুস্থ থাকুন।